শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি সৌমিত্র শুভ্র আছি আপনাদের সঙ্গে। দেশের উত্তর আর দক্ষিণ পশ্চিমে করোনার ভয়াবহ পরিস্থিতি। গেল 24 ঘন্টায় খুলনায় রেকর্ড 28 জনের মৃত্যু হয়েছে, আর রাজশাহীতে মারা গেছেন 10 জন। স্বাস্থ্য বিভাগ বলছে রাজশাহীর মতো দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে খুলনা অঞ্চলে। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছেন তারা। প্রতিটি জেলায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে, এদিকে রাজশাহীর পরিস্থিতিও উন্নতি হচ্ছে না। চলতি মাসে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন 203 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়া পৌরসভা ও সদর উপজেলায় মধ্যরাত থেকে বিধিনিষেধ শুরু হলেও দেখা গেছে ঢিলেঢালা ভাব। অন্যদিকে চুয়াডাঙ্গা পৌরসভা ও সদরের আলোকদিয়া ইউনিয়নে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া লকডাউন বিধিনিষেধ বলবৎ আছে আরও কিছু জেলায়। দেশজুড়ে দ্বিতীয় দিনের মতো দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা। সংক্রমণ মৃত্যু বাড়ায় খুলনায় নতুন করোনা ডেডিকেটেড হাসপাতাল চালু হলো। খুলনা জেনারেল হাসপাতালের 70টি শয্যা নিয়ে হাসপাতালটি চালু করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। সহকর্মী প্রবীর বিশ্বাস এসব খোঁজ খবর রাখছিলেন এবং তিনি যুক্ত হয়েছেন এখন আমার সঙ্গে সরাসরি। প্রবীর, শহরে সংক্রমণের হার কেমন, আর নতুন চালু হওয়া হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে কিনা, এবং সেখানকার সার্বিক সক্ষমতা এবং অন্যান্য যে সাপোর্ট সেগুলোর কি অবস্থা? সৌমিত্র, আজ থেকেই শুরু হয়েছে খুলনা করোনা ডেডিকেটেড দ্বিতীয় হাসপাতালটি, অর্থাৎ খুলনা যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে 70টি শয্যা নিয়ে এটি শুরু হয়েছে। সেখানে 4 জন রোগী ইতিমধ্যে ভর্তি হয়েছে। এবার যদি দেখায় খুলনার রাস্তার চিত্রটি, খুলনায় কিন্তু যে জনসাধারণ সারাদিন যেভাবে ঘোরাফেরা করে তার কিন্তু কোনো পরিবর্তন নেই, এবং মানুষ মাস্ক সহ অথবা মাস্ক ছাড়া দুই ধরনের লোকই কিন্তু পর্যাপ্ত পরিমাণেই রাস্তায় দেখা যায়। তবে সন্ধ্যার পরে আজকে কিছু সময় আগ থেকেই প্রশাসন কেন যেন একটু মনে হয়েছে আমাদের কাছে তারা একটু কঠোর হয়েছে। আমরা দেখেছি যে মোড়টিতে আছি আমরা, নগরীর 7 রাস্তা মোড়, এখানে প্রশাসনের কয়েকটি গাড়ি এসে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলো বন্ধ করার চেষ্টা করেছে। শুধুমাত্র ওষুধ সহ যে জরুরি প্রয়োজন সেবা রয়েছে সেগুলো বাদে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে। আর আগামী মঙ্গলবার থেকে কিন্তু কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে 1 সপ্তাহের জন্য প্রশাসন। তার কারণ হচ্ছে যে আজও কিন্তু সংক্রমণের হার 27.94%। অর্থাৎ গত 24 ঘন্টায় 798টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার ভিতর 223 জন করোনা পজিটিভ এসেছে। এবং আজকেও খুলনার যে প্রথম করোনা ডেডিকেটেড হাসপাতালটি অর্থাৎ খুলনা মেডিকেল কলেজের অভ্যন্তরে, সেখানে রুগী রয়েছে 159 জন, অর্থাৎ 130টি বেডের বিপরীতে 159 জন, বাকি 29 জন রুগীর কিন্তু স্থান হয়েছে মেঝেতে। সে কারণেই কিন্তু প্রশাসন তৎপর হয়েছে এবং দ্বিতীয় করোনা ডেডিকেটেড হাসপাতালটি তারা কিন্তু চালু করেছে। তবে 7 তারিখ আগামী যে 7 দিনের জন্য কঠোর বিধিনিষেধের আওতায় যাচ্ছে, কঠোর লকডাউনের আওতায় যাচ্ছে খুলনা সমস্ত জেলা। সেখানে বাইরে থেকে কোনো গাড়ি খুলনাতে ঢুকতে দেওয়া হবে না, একইভাবে খুলনার কোনো গাড়িও বাইরে যেতে দেওয়া হবে না। দোকানপাট বন্ধ থাকবে। খুলনার অভ্যন্তরে সমস্ত যানবাহনও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যদি এটি মানুষ অমান্য করে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে প্রবীর। কুষ্টিয়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে, বাড়ছে উদ্বেগ। চাপ সামলাতে জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হচ্ছে। পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরও 7 দিন বাড়ানো হয়েছে, তবুও স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ। এদিকে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা স্বাস্থ্য বিভাগের। রোগীর স্বজনরা বলছেন অক্সিজেন সহ বিদ্যমান অন্যান্য সুবিধায় এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া গেলেও রোগীর চাপ বাড়লে তা সম্ভব হবে না। আগামীকাল থেকে শুরু হচ্ছে কোভ্যাক্সের 1 লাখ ফাইজার টিকা প্রদান। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। পাশাপাশি করোনার প্রকোপ থেকে সুরক্ষায় আসন্ন ঈদে বাড়ি যেতে নিরুৎসাহিত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম ভার্চুয়াল ব্রিফিংয়ে জানান, আগে যারা নিবন্ধন করেছিলেন তারা আগামীকাল থেকে ফাইজারের ভ্যাকসিন নিতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই ভ্যাকসিন দেয়া হবে। এ সময় তিনি করোনা ঝুঁকির কথা মাথায় রেখে ঈদে বাড়ি না যেতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ কমাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
আমাদের সিদ্ধান্ত হয়েছে যে 3টা হাসপাতালে ফার্স্ট রান চালু হবে এবং সেখানে প্রতিটা কেন্দ্রে আমাদের গড়ে 120 জন করে মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। পূর্বে নিবন্ধন করেছেন তারা এইখানে ভ্যাকসিন নিতে আসতে পারবে। আমরা কিন্তু ঘরমুখ মানুষকে আমরা নিরুৎসাহিত করছি। আমরা কিন্তু স্পষ্ট করেই প্রতিবার বলছি যে যার ঘরে থেকে নিজ নিজ বাসগৃহে থেকেই ঈদ উদযাপন করতে হবে। করোনায় দেশে বেড়েই চলেছে মৃত্যু ও সংক্রমণ। 24 ঘন্টায় মারা গেছেন আরও 82 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 13,548 জনের। স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 3,641 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে 22,231 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 16.38%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,51,668 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,509 জন। মোট সুস্থ 7,82,655 জন। মৃত 82 জনের মধ্যে 55 জন পুরুষ আর নারী 27 জন। দ্রুত ফাইজারের ভ্যাকসিন প্রদানের দাবি জানিয়েছেন আটকে পড়া কুয়েত প্রবাসীরা। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। করোনাকালে বাংলাদেশে এসে যথাসময়ে কাজে যোগ দিতে পারেননি 14,000 কুয়েত প্রবাসী। সংবাদ সম্মেলনে তারা বলেন, কুয়েত সরকার 4 ধরনের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। এর একটি ফাইজারের টিকা, যা বাংলাদেশে আছে। কুয়েত সরকার অনুমোদিত ভ্যাকসিন না দিলে দেশটিতে প্রবেশের অনুমতি পাওয়া কষ্টকর হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী আগস্ট মাস থেকে প্রবাসীরা দেশটিতে প্রবেশের অনুমোদন পাবে। দেশে করোনার প্রভাব সহসা শেষ হয়ে যাচ্ছে না। ব্যাপক হারে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি আর গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য ঠিকানা নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। তাদের ভাগ্যের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপে 53,340টি পরিবারকে 2 শতক জমি সহ সেমি পাকা ঘর উপহার দেওয়া হয়েছে। ভাড়ার বিনিময়ে বস্তিবাসীর উন্নত জীবনযাপনের ব্যবস্থাও সরকারের পরিকল্পনায় আছে বলেও জানান শেখ হাসিনা। কেউ গৃহহীন থাকলে তা সরকারকে জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস এর প্রভাবটা এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। আমরা টিকা কিনে নিয়ে আসছি, টিকা দেওয়া শুরু করেছি এবং এটা আরও ব্যাপকভাবে করব, আরও আনবো। কিন্তু সকলের কাছে আমার অনুরোধ, স্বাস্থ্য সুরক্ষার নীতিমালাটা মেনে চলা, একটু মাস্ক পরে যাওয়া, হাত ধোয়া, একটু দূরত্ব বজায় রাখা, যেন একজনের দ্বারা আরেকজন সংক্রামিত না হয়। এ ব্যাপারে সবাই একটু সচেতন থাকবেন। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও 8,000-এর বেশি মানুষ মারা গেলেন করোনা ভাইরাসে। মোট প্রাণহানি 39 লাখ। দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে ব্রাজিল। আরও 2200 মৃত্যু দেখল লাতিন দেশটি। একদিনে 81,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। অপর লাতিন দেশ কলম্বিয়ায় শনিবার 600-র কাছাকাছি মৃত্যু লিপিবদ্ধ হয়েছে। আর্জেন্টিনায় দৈনিক প্রাণহানি 500 ছুঁই। এদিন রাশিয়ায় কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 466 জনের। একদিনে বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে 3.5 লাখের বেশি সংক্রমণ। মোট আক্রান্ত 17,90,00,000-এর কাছাকাছি। ভারতে আরও কিছুটা কমল করোনায় মৃত্যু ও সংক্রমণ। 24 ঘন্টায় 1,154 জনের মৃত্যু হয়েছে দেশটিতে, যা 14 এপ্রিলের পর সর্বনিম্ন। 81 দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমিত শনাক্ত হয়েছে শনিবার। এদিন 58,600-র কাছাকাছি মানুষের দেহে মিলেছে ভাইরাস। ভারতে এই মুহূর্তে সংক্রমিত করোনা রোগীর সংখ্যা 7,36,000-এর বেশি। একমাত্র কেরালাতেই টানা 3 দিন ধরে নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা 10,000-এর ওপর। গত 24 ঘন্টায় 12,500-এর কাছাকাছি করোনা রোগী চিহ্নিত হয়েছে রাজ্যটিতে। এরপরে আছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্রে সেকেন্ড ওয়েভ শুরুর পর সর্বনিম্ন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে শনিবার। ভারতের বিহার সরকারের বিরুদ্ধে করোনায় মৃত্যু সংক্রান্ত তথ্য গোপনেরও গুরুতর অভিযোগ উঠেছে। শীর্ষ গণমাধ্যমগুলোর দাবি, চলতি বছর প্রথম 5 মাসে রাজ্যটিতে যত মৃত্যু দেখানো হয়েছে, প্রাণহানি তার 10 গুণ বেশি। মহামারীর দ্বিতীয় ধাক্কা যখন গোটা ভারত বিপর্যস্ত, সে সময় বিহার রাজ্য সরকার করোনায় 7,717 জনের মৃত্যুর খবর জানায়। পরে সেই তালিকা সংশোধন করা হয়। এর বাইরে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাজ্যটির বেসামরিক নিবন্ধন ব্যবস্থায় অন্তত 75,000 মৃত্যু নথিভুক্ত করা হয়েছে, যাদের প্রাণহানির কারণ উল্লেখ করা হয়নি।
করোনা ভাইরাসে মোট প্রাণহানি 5 লাখ ছাড়ানোয় ব্রাজিল জুড়ে চলছে প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরোধী বিক্ষোভ আন্দোলন। শনিবার লাতিন দেশটির 300 শহরের সড়কে নামেন ক্ষুব্ধ ব্রাজিলীয়রা। মহামারীর এই ভয়াবহ পরিস্থিতির জন্য প্রেসিডেন্টের অমনোযোগী আচরণকে দায়ী করেন সবাই। দাবি, করোনার প্রথম ধাক্কাতেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিল ব্রাজিল, অথচ বিপুল মৃত্যু সংক্রমণ দেখেও শিষ্টাচার মানার ব্যাপারে আগ্রহী ছিলেন না বলসোনারো। উল্টো মাস্কহীন অবস্থায় জন্মদিন পালন করেছেন, যোগ দিয়েছেন সমাবেশে। করোনা আক্রান্ত হওয়ার পরও তিনি দিয়েছেন বৈজ্ঞানিক অনুমোদনহীন ওষুধের সমর্থন। উল্টো নিরুৎসাহিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়া করোনা ভ্যাকসিন গ্রহণে। অবিলম্বে তার পদত্যাগ চান অনেক ব্রাজিলীয়। ইবোলা মুক্ত হল পশ্চিম আফ্রিকার দেশ গিনি। শনিবার দেশটির স্বাস্থ্য বিভাগ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ঘোষণা দেয়। চলমান করোনা মহামারীর মধ্যেই ফেব্রুয়ারিতে গিনির দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও ইবোলা ভাইরাস ছড়ায়। এ সময় দেশটিতে সংক্রমিত হন 16 জন, মারা যান 12 জন। প্রায় 4 মাস পর পশ্চিম আফ্রিকার দেশটি ইবোলার প্রকোপ থেকে মুক্ত এমনটা নিশ্চিত করল WHO। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম এক বিবৃতিতে বলেন, 2014 থেকে 2016 সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার দেশগুলো ইবোলার বিরুদ্ধে লড়াই করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার দ্রুত ঠেকানো গেছে সংক্রমণ। গত বছর ফেব্রুয়ারিতে ইবোলার টিকা দেওয়া শুরু করে গিনি। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। দিনের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে স্থগিত হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়িয়েছে, যেখানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 7 উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। দলীয় 17 রানে সানির স্পিনে ফেরেন 11 রান করে রনি তালুকদার। এরপর মোহাম্মদ মিঠুনের 57 ও রকিবুল হাসানের 34 রানের ইনিংসে 3 উইকেটে 164 রান করে প্রাইম ব্যাংক। জবাবে সৈকত আলীর 60 ও ইমরুল কায়েসের 44 রানে 7 উইকেটের সহজ জয় পায় শেখ জামাল। এই জয়ে 12 ম্যাচে 15 পয়েন্ট জামালের। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের খবর। সাউদাম্পটনে টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটে 211 রান। এর আগে 3 উইকেট 146 রানে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। 49 রান করে আউট হন আজিঙ্কা রাহানে। কিউই পেসে নাকাল ভারতীয় শিবির। এরপর আরও 2 উইকেট হারায়। কাইল জেমিসন নেন 3 উইকেট। অলিম্পিকের দলগত কোটা পাওয়া হলো না বাংলাদেশের। আর্চারি বিশ্বকাপে রোমান সানারা প্রি কোয়ার্টার ফাইনালে হেরেছেন ইন্দোনেশিয়ার কাছে। আসলে শুরুটা দারুণভাবে করলেও পরে সেটি ধরে রাখতে পারেননি রোমান সানা, আব্দুল হাকিম ও আব্দুর রহমানরা। প্রথম রাউন্ডে পর্তুগালকে 6-0 সেটে হারান রোমান সানারা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। সারা দেশে মোটর চালিত রিকশা ও ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন টাস্কফোর্স। সচিবালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টাস্কফোর্সের 111টি সুপারিশ ছিল, এর মধ্যে বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের পথে রয়েছে। মোটর শ্রমিকদের নিয়োগপত্র দিতে মালিকপক্ষকে বলা হয়েছে। এটি না করলে পরবর্তীতে নিবন্ধন দেওয়া হবে না। এছাড়া মোটরসাইকেলে 2 জনের বেশি উঠলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে অনিবন্ধিত মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সারা দেশে এই ধরনের রিক্সা, প্যাডেল চালিত রিক্সা যেগুলো ছিল সেইগুলোর ব্যাপারে আমরা বলছি না। প্যাডেল চালিত রিক্সাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তরণ করেছিলেন সেই সমস্ত রিক্সা, ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকে এই সভাতে হয়েছে। এ পর্যায়ে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আয়ুব সরকার। আয়ুব, যে ব্যাটারি চালিত রিক্সা, মোটর চালিত রিক্সার ব্যাপারে বলা হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে তো এসব যানবাহন চলে, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হলেও কিনা সেটা নজরদারি করার সুযোগ কতখানি? মাঠ পর্যায়ে আপনারা কাজ করতে গিয়ে প্রশাসনের সক্ষমতা এবং সার্বিকভাবে এই বাহনগুলোর সঙ্গে জড়িত যারা আছেন, যারা ব্যবহার করেন, তাদের প্রতিক্রিয়াও শুনেছেন কিনা? সৌমিত্র, নরসিংদীতে আসলে আপনি জানেন যে এই নরসিংদী জেলাটি মূলত শিল্প এবং কৃষির উপর নির্ভর একটি জেলা। তো এই জেলা আসলে চরাঞ্চলগুলোতে যে কৃষি নির্ভর রয়েছে। তো এই কৃষি পণ্য যে সরবরাহ করা হয় অথবা কৃষি পণ্যগুলো বাজারে নিয়ে আসার জন্য এই ব্যাটারি চালিত এই ভ্যান গাড়িগুলো কিন্তু ব্যবহার করা হয়। আর পাশাপাশি হচ্ছে যে এখানে নরসিংদী জেলায়
প্রায় 20,000-এরও অধিক তিন চাকার এই ব্যাটারি চালিত রিক্সা রয়েছে। তো এখানে আসলে এই যারা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো এইগুলো অনিয়ন্ত্রিত, এখানে পাশাপাশি অটো রিক্সাও চলছে। তো আপনি জানেন যে এগুলোর আসলে নির্দিষ্ট কোনো নিবন্ধন বিআরটিসির কাছে নেই। তো এটা আসলে টোটালি এগুলো হচ্ছে অবৈধভাবেই চলাফেরা করছে। এগুলোর নির্দিষ্ট কোনো নিবন্ধন পৌরসভা অথবা ইউনিয়ন পর্যায়ে থেকেও করা হয়নি। তো এখানে আসলে আর নরসিংদী এই সদর থানায় 10,000 রয়েছে এই ব্যাটারি চালিত অটো রিক্সা। বুঝতে পারছি, ফলে অনেক মানুষ এর সঙ্গে জড়িত, অর্থাৎ তা নিশ্চয়ই যদি বাস্তবায়ন করতে হয়, বেগ পেতে হবে, অনেকগুলো বিষয় বিবেচনায় আনতে হবে। আয়ুব, আপনাকে ধন্যবাদ। আয়ুব সরকার বলছিলেন নরসিংদী থেকে। গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, সিটি কর্পোরেশন এলাকায় কি সংখ্যক মানুষ এই ধরনের বাহনের উপর নির্ভরশীল এবং এর বাস্তবতা আসলে বন্ধ করার ক্ষেত্রে বাস্তবতা কতখানি অ্যালাউ করে এই বন্ধ করার সিদ্ধান্ত বা প্রয়োগ? সৌমিত্র, আজকে যেহেতু এই বিষয়টি নিষেধাজ্ঞা আসছে এবং এইটি নিয়ে ব্রিফিং করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেই বিষয়ে কিন্তু এরপর কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রত্যেকটি যারা স্থানীয় প্রভাবশালী রয়েছে তারা কিন্তু উঠে পড়ে বসেছে। তারা বলছে যে অটো গাড়ি যেভাবে শাখা প্রশাখা চলছে এবং মহাসড়কে চলছে, যদিও তারা মহল্লা ভিত্তিক চালাবে সেটি নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করছে তারা যদি শাখা প্রশাখা চালায়। তাছাড়া কিন্তু আরেকটি বিষয় বলে রাখি সৌমিত্র, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী চেরাগালে কিন্তু এই অটো গাড়ি কিন্তু বিশাল একটি ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরিতে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও গিয়েছি, সেইখানে গিয়ে দেখেছি যে তারা প্রত্যেক দিন এক একটি শাখাতে কয়েকশো এই অটো গাড়ি উৎপাদন করে থাকে। এই উৎপাদনের পরেও কিন্তু তারা কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, টাঙ্গাইল সড়ক এবং ঢাকা সিলেট সড়কে কিন্তু তারা কিন্তু এই অটো গাড়ি নামিয়ে থাকে। তাছাড়া আমরা যদি পাশাপাশি যদি বলি প্রশাসনিক বিষয়টা, সেটি কিন্তু প্রশাসনিক কিন্তু তারা কিন্তু অধিষ্ঠ হয়ে গেছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা একটি বলেছে যে বিশাল একটি বিপদ, যেটিকে বলা হয় বিপদ মুক্ত হবে যদি এই অটো গাড়ি থেকে এগুলো যদি তারা সড়ক মহাসড়ক থেকে যদি সরিয়ে নেওয়া যায়। কেননা যত সমস্যা এবং সড়ক দুর্ঘটনা সেটি কিন্তু এই অটো গাড়ি থেকে সৃষ্টি হয়ে এই অটো গাড়ি যারা ড্রাইভার রয়েছে এবং মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু এক প্রকারই বলা চলে তারা কিন্তু সম্পূর্ণভাবে অনভিজ্ঞ, বা ড্রাইভিং এবং গাড়ি পরিচালনা করা কিন্তু তারা ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই। সৌমিত্র। আচ্ছা, পলাশ প্রধান বলছিলেন আমাদের গাজীপুর থেকে। রাজশাহী মহানগরীতে ধসে গেছে একটি নির্মাণাধীন 4তলা ভবন। বেলা 3টার দিকে নগরীর কয়েরদাঁড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে চাপা পড়েছে কয়েকটি প্রাইভেট কার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর স্টেশন জানায় ভবনটির দৈর্ঘ্য প্রায় 80 ফুট, প্রস্থ ছিল 40 ফুট। 4তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল, উপরে আরেক তলার কাজ চলছিল। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনের নকশা অনুমোদন ছিল কিনা এবং কোন ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছিল তা তদন্ত করা হবে, তবে ভেঙে পড়া ভবনে কোনো উদ্ধার অভিযান চালানো হচ্ছে না। ইয়েমেনের মারিব শহরে সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতে কমপক্ষে 47 জনের প্রাণ গেছে। শনিবার দেশটির সামরিক বাহিনী জানায় নিহতদের 16 জনই সেনা সদস্য। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলের শহর এবং চারপাশের জ্বালানি ক্ষেত্রগুলো দখলই হুতিদের মূল লক্ষ্য। সে অনুযায়ী শুক্রবার সেনা তল্লাশি চৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। তাদের মোকাবেলায় পাল্টা অভিযান শুরু করে সেনাবাহিনীও। গোপন ঘাঁটিগুলো অন্তত 17 দফা বিমান অভিযান চালানো হয়, যাতে প্রাণ হারান বিদ্রোহীদের শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার, এমন দাবি সরকারের। এদিকে সৌদি আরব জানিয়েছে হুতি বিদ্রোহীদের ছোড়া 11টি ড্রোনকে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী। 2014 সাল থেকে চলা গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। আজ রয়েছে দুটি ম্যাচ। গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইতালি, আর সুইজারল্যান্ডের প্রতিপক্ষ তুরস্ক। দুটি ম্যাচে শুরু হবে রাত 10টায়। আসলে উড়ন্ত সূচনা করেছে ইতালি। তুরস্ককে 3-0 গোলে হারানোর পর 3-0 গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকেও। প্রতিপক্ষ ওয়েলস ড্র দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে তুরস্ককে 2-0 গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। তাই তো জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ইউরো। অবশ্য 6 বারের দেখায় 5 জয় ইতালির, আর ওয়েলসের একমাত্র জয়টি এসেছিল 2002 সালে। এই গ্রুপের বাকি দুই দলের লড়াইটা হবে আর নিজেদের টিকিয়ে রাখার। এক ড্রয়ে পয়েন্ট টেবিলে 3-এ অবস্থান করা সুইজারল্যান্ড জয় পেলে সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার, আর টানা 2 হারের পর শেষ ম্যাচটা খানিকটা আনুষ্ঠানিকতার তুরস্কের জন্য।
এদিকে গ্রুপ ইতে স্বাগতিক স্পেনকে রুখে দিয়েছে পোল্যান্ড। সেভিয়ার মাঠে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। টানা দ্বিতীয় ড্রয়ে গ্রুপের শীর্ষে 2 থেকে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে গেল স্পেনের। অবশ্য ম্যাচে প্রথম লিড নেয় লুইস এনরিকের দল। 25 মিনিটে মোরাতার গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। শুরুতে অফসাইডের সিদ্ধান্ত জানালেও ভিএআর এর সিদ্ধান্ত যায় স্পেনের পক্ষে। তবে 54 মিনিটে লেভানডাভস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড। 58 মিনিটে জেরার্ডো মোরেনো পেনাল্টি মিস করলে জয়বঞ্চিত থাকতে হয় স্পেনকে। কোপা আমেরিকার খবর, মধ্যরাতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। কোপায় 2 ম্যাচ খেললেও এখনও পর্যন্ত সুবিধা করতে পারছে না ভেনেজুয়েলা। 1 ড্র আর 1 হারে 1 পয়েন্ট নিয়ে তালিকার 3-এ অবস্থান তাদের। আর 1 ম্যাচ খেলা ইকুয়েডর 1 হারে পয়েন্ট টেবিলের 4-এ অবস্থান করছে। এই ম্যাচ দিয়ে নিজেদের অবস্থান ফেরাতে চাইবে দুই দলই। দু দলের 17 দেখায় 5 জয় ভেনেজুয়েলার আর 9 জয় ইকুয়েডরের। আরেক ম্যাচে ভোর 6টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পেরু। 2 ম্যাচে 1 জয় আর 1 ড্রয়ে পয়েন্ট টেবিলের 2-এ অবস্থান কলম্বিয়ার। আর ব্রাজিলের কাছে 4-0 গোলে হারা পেরুর অবস্থান টেবিলের 4-এ। পেরুর বিপক্ষে জয় পেলে 1 ম্যাচ বেশি খেলে ব্রাজিলকে টপকে টেবিলের শীর্ষে উঠে যাবে কলম্বিয়া। দু দলের 23 দেখায় 13 জয় কলম্বিয়ার, পেরুর জয় মাত্র 2টি। করোনাকালে দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার নির্বাচন কাল। এর মধ্যে 208টি ইউনিয়ন পরিষদের ভোট নেওয়া হবে। এছাড়া 11টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। দুপুর থেকে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভোট সুষ্ঠুভাবে পরিচালনায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে 21 জুন 371টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে খুলনার 119টি সহ মোট 163টি ইউনিয়নের ভোট স্থগিত করা হয়। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দ্বিতীয় ধাপে আধা পাকা ঘর পেল ভোলার 371টি গৃহ ও ভূমিহীন পরিবার। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবারগুলোর হাতে 200 খাস জমির কাগজপত্র সহ 2 কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের চাবি তুলে দেওয়া হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এমন উপহারের জন্য ভোলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গৃহহীন মানুষের মধ্যে ঘর প্রদানকালে কে কোন দল করে তা দেখা হয়নি বলে মন্তব্য করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। সকালে লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার পাওয়া 120 জন সুবিধাভোগীকে কাগজ বুঝিয়ে দেওয়া হয়। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমি ও ঘর দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো আধুনিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। দুপুরে সাফার সেনানিবাসের 9 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সমরাস্ত্র অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান হয়। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে অ্যাডহক 51 আর্টিলারি ইউনিটকে এই অন্তর্ভুক্তিকরণ সনদ প্রদান করেন জেনারেল আজিজ আহমেদ। এ সময় প্রধানমন্ত্রী দেশ গঠন, দুর্যোগ মোকাবেলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর আত্মত্যাগের কথা স্মরণ করেন। মাতৃভূমির অখণ্ডতা রক্ষা এবং জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। তুরস্কের তৈরি এই টাইগার মাল্টিপল মিসাইল সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। রাজধানীর দারুস সালাম থেকে অবৈধ বিট কয়েন ক্রয় বিক্রয় চক্রের অন্যতম হোতা হামিম সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা ইন্টারনেটে অ্যাকাউন্ট করে বিটকয়েন কেনাবেচা করত। তরুণদের অবৈধ লেনদেনের লোভ দেখাতো চক্রটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এক একটি গ্রুপের কয়েক হাজার সদস্য রয়েছে। প্রতি মাসে প্রায় 1.5 কোটি টাকা হাত বদল হতো। 2013 সালে হামিম একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষতা অর্জন করেন। পরবর্তীতে সে প্রায় 50 জনকে বিটকয়েন লেনদেন প্রশিক্ষণ দেয়। বিটকয়েন ছাড়াও লিট কয়েন, ডগ কয়েন লেনদেনের সাথেও জড়িত। তার বিরুদ্ধে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অন্যের ক্রেডিট কার্ড হ্যাকের মাধ্যমে বিটকয়েন ক্রয় করে আসছিলেন। ভার্চুয়াল জগতে তার 15-16টি ওয়ালেট রয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশ থেকে নির্বাচিত 1650 জন চাকরি প্রত্যাশী। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো জমায়েত করেন তারা। বলেন, 2020 সালের জানুয়ারিতে নিয়োগ পরীক্ষার সবগুলো ধাপ পার করে তারা নির্বাচিত হন।
তবে উচ্চ আদালতে একটি রিটের পরিপ্রেক্ষিতে নিয়োগ স্থগিত হয়ে যায়, যা এখনও সম্পন্ন হয়নি। যোগ্যতার প্রমাণ দিয়েও চাকরিতে যোগ না দিতে পারা অত্যন্ত হতাশাজনক বলেও উল্লেখ করেন তারা। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চাকরি প্রত্যাশীরা। একদিনের নোটিশে ১৬২ জনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে বিজয়নগরে এই মানববন্ধন করেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের বিভিন্নভাবে যোগাযোগ করলেও কোনো প্রতিকার পাননি। গত ৫ মার্চ বিভিন্ন উপমহাপরিদর্শকের কার্যালয় থেকে তাদের চাকরিচ্যুত করা হয়। করোনায় চাকরি হারিয়ে দিশেহারা ১৬২টি পরিবারের মোট ১৫০০ সদস্য। হন্ডুরাসের কারাগারে গ্যাংওয়ারে কমপক্ষে ৫ জন প্রাণ হারালেন। বৃহস্পতিবার মরোসালি এল প্যারাসো জেলে হয় এই সহিংসতা। আহত হয়েছেন কয়েদি ও কারারক্ষী সহ ৩৯ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতরা সবাই কারাবন্দী কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কারণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে MS-30 এবং ব্যারিও 18 নামে পরিচিত দুটি গ্যাংয়ের মধ্যে চলছিল দাঙ্গা। প্রায় সময়ই বাইরে থেকে তাদের হাতে মাদক অস্ত্র সরবরাহ করা হতো। তাই কর্তৃপক্ষের ধারণা নিহতদের মধ্যে বাইরের কেউও থাকতে পারেন। অবশ্য এই ঘটনার পর জোরালো করা হয়েছে নিরাপত্তা। ক্রান্তীয় ঝড় ক্লডেটের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা, ফ্লোরিডা ও আলাবামা। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঝড়টি। ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য, ঘন্টায় ৭৫ মাইল বেগে উত্তর ও উত্তর পূর্ব উপকূলের দিকে এগিয়েছে ঝড়টি। এর প্রভাবে টানা ভারী বৃষ্টিপাত হয় উপকূলীয় অঞ্চলে। লুইজিয়ানায় বিধ্বস্ত হয় বহু বাড়িঘর। ফ্লোরিডা ও আলাবামায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আলাবামায় ক্ষতিগ্রস্ত ১/২ বাড়ি। ফ্লোরিডার উত্তরাঞ্চল ও আলাবামার দক্ষিণে একাধিক টর্নেডোর সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছে নেদারল্যান্ডসও। বিধ্বস্ত উটরেখ প্রদেশ। তীব্র ঝড়ে উপড়ে গেছে বহু গাছপালা। নিউজিল্যান্ডের অকল্যান্ডে টর্নেডোর আঘাতে প্রাণ গেছে একজনের, লণ্ডভণ্ড একাধিক শহর। রাশিয়ায় ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহী নিহত হয়েছেন। শনিবার কেমেরোভো প্রদেশে হওয়া দুর্ঘটনায় আহত আরও ১৫ জন। তাদের মাঝে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ডাবল ইঞ্জিনের L-140 বিমানে মোট ১৯ জন আরোহী ছিলেন। তারা সবাই স্কাই ডাইভিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। হঠাৎ প্রচণ্ড বেগে ভূপাতিত হয় বিমানটি। তৎক্ষণাৎ বিধ্বস্ত হয়ে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার ব্রিগেড। তবে কেন বিমানটি দুর্ঘটনায় পড়ল সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, চলছে তদন্ত। কোপা আমেরিকা অনন্য এক রেকর্ডের মালিক হলেন লিওনেল মেসি। কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ১৩ অ্যাসিস্ট এখন মেসির দখলে। উরুগুয়ের বিপক্ষে একমাত্র গোলে পাওয়া জয়ও ছিল মেসির অবদান। টানা ২ ম্যাচে গোল করিয়ে গড়েছেন আরও একটি নতুন রেকর্ড। 2011, 2015 সালে 3 বার করে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। 2016 সালে সতীর্থদের দিয়ে করিয়েছিলেন সর্বোচ্চ 4 গোল। আর এবার 2 ম্যাচে 1 গোলের পাশাপাশি আছে 1 অ্যাসিস্ট। সব মিলিয়ে মেসি এখন কোপা আমেরিকার সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক। অপেক্ষায় এখন ফ্রি কিকে ম্যারাডোনার করা ৬২ গোলের রেকর্ড ভাঙা। ব্রাজিলিয়ান এক ভক্তের পাগলামিতে রীতিমতো বিস্মিত লিওনেল মেসি। উরুগুয়ের ম্যাচের পর হাজির হয়েছিলেন হাজার খানেক মেসি ভক্ত। তাদের মাঝে একজন আলাদা করে নজর কেড়েছেন এই লেমটেনের। মেসির গোল উদযাপনের একটি ছবি দিয়ে সেই ভক্ত পুরো পিঠ জুড়ে এঁকেছিলেন ট্যাটু। $২,০০০ খরচের ট্যাটুটি আঁকতে ভক্তকে সহ্য করতে হয়েছে ৩০ ঘন্টার ব্যথা। ভক্তের এমন কাণ্ডে বিস্মিত মেসি। স্থানীয় টিভি চ্যানেল টি-ওয়াইস স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে সেই ভক্তের সাথে সরাসরি দেখা করার ইচ্ছের কথা জানিয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। রাজধানীর কদমতলীতে বাবা, মা ও বোনকে হত্যার ঘটনায় আটক মেহজাবিনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ জানায়, মেয়েদেরকে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করার ক্ষোভ থেকেই রাজধানীর কদমতলীতে মা, বাবা ও বোনকে হত্যা করে বড় মেয়ে মেহজাবিন। সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে, এরপরে 3 জনকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে বড় মেয়ে মেহজাবিন মুন ও তার স্বামী শফিকুল ইসলামকে আসামি করে কদমতলী থানায় মামলা করে পুলিশ। এর আগে শনিবার কদমতলীর উত্তর মুরাদপুরে বাবা, মা ও বোনকে হত্যা করে 999-এ ফোন দিয়ে নিজেই পুলিশকে খুনের কথা জানিয়েছিল মুন। সিলেটের ওসমানীনগরে নিজ বাসা থেকে এক স্কুল শিক্ষিকার ক্ষতবিক্ষত ও কাজের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 12টার দিকে সোয়ারগাঁও এলাকায় বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 50 স্কুল শিক্ষিকার মরদেহ ছিল ক্ষতবিক্ষত আর ফাঁস লাগানো অবস্থায় ছিল 30 বছর বয়সী গৌরাঙ্গ। পুলিশের প্রাথমিক ধারণা, একটি শিক্ষিকাকে হত্যার পর আত্মহত্যা করেছে গৃহকর্মী। মোটিভ জানতে চলছে তদন্ত।
ভোলার লালমোহনে ইউসুফ আলী আরিন্দা হত্যা মামলায় মূল অভিযুক্ত 6 জনকে বাদ দিয়েই পুলিশ আদালতে চার্জশিট দিয়েছে বলে অভিযোগ পরিবারের। হত্যাকাণ্ডের 5 মাসে আসামিদের গ্রেফতারে নেই কোনো অগ্রগতি। তদন্তের নামে বাদীর কাছ থেকে কয়েক দফায় টাকা নেওয়ার অভিযোগ আছে মামলার আইওর বিরুদ্ধে। চার্জশিটে নাম নেই জেনে এলাকায় ফিরে অভিযুক্তরা দিচ্ছে হুমকি ধামকি। এই অবস্থায় মামলাটি পুনরায় তদন্তের জন্য পিবিআই এর কাছে হস্তান্তরের দাবি ভুক্তভোগী পরিবারের। দেশের বাজারে এলো স্পোর্টস বাইক সুজুকির নতুন সিরিজ জিক্সার ও 100 ইয়ার্স অ্যানিভার্সারি লিমিটেড এডিশন। র্যানকন মোটর বাইক শনিবার ভার্চুয়ালি নতুন দুটি ব্র্যান্ডের উদ্বোধন করে। মডেলগুলোতে রয়েছে দুটি করে ভ্যারিয়েন্ট, একটি FIABS ভার্সন এবং আরেকটি কার্বুরেটর ডিস্ক ভার্সন। জাপানি প্রযুক্তি সম্বলিত বাইকের দুটি সিরিজেই থাকছে 155 সিসি ইঞ্জিন। অনুষ্ঠানে জানানো হয় সুজুকি নিউ জিক্সার মডেলের বাজার মূল্য 2,24,000 টাকা আর অল নিউ জিক্সার SF মডেলের স্পেশাল মূল্য 2,71,000 টাকা। বেলজিয়ামের অ্যান্টিহোপ শহরে নির্মাণাধীন স্কুল ভবন ধসে প্রাণ হারিয়েছেন 5 শ্রমিক। শনিবারের দুর্ঘটনায় 9 জন গুরুতর আহত। নিহতদের মধ্যে 2 জন পর্তুগাল ও রোমানিয়ার অভিবাসী শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে 3 জন এখনও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। টোকিও অলিম্পিকে অংশ নিতে জাপানে পৌঁছানো অ্যাথলেটদের মধ্যে প্রথম করোনার সংক্রমণ মিলেছে উগান্ডা দলের 1 সদস্যের শরীরে। উগান্ডা থেকে 9 সদস্যের দল টোকিওর বিমানবন্দরে পৌঁছানোর পর করোনা শনাক্ত হয় অ্যাথলেটের শরীরে। আক্রান্তের নাম প্রকাশ না করলেও তাকে আইসোলেশনে পাঠানোর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ঘরোয়া লিগে 100 গোল করেছেন স্ট্রাইকার সাবিনা খাতুন। রোববার থেকে শুরু হওয়া নারী ফুটবল লিগের দ্বিতীয় লেগে 2 গোল করেই এই মাইলফলক পূরণ করেন সাতক্ষীরার এই ফুটবলার। আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে সব মিলিয়ে সাবিনার গোল সংখ্যা 300 ছাড়িয়েছে অনেক আগেই। তারপরও শুধু লিগের 100 গোল উদযাপনে কিংসের প্রস্তুতি ছিল যথেষ্ট। লাল অক্ষরে 100 লেখা একটি ক্রাস্টও ছিল সাবিনার জন্য। এই ছিল এখনকার সব খবরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।